চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক হলো রাষ্ট্রদের দ্বিপক্ষীয় সম্পর্ক। বাংলাদেশ ও চীনের সম্পর্ক প্রাচীনকাল থেকেই, কিন্তু সেটা প্রায় 3000 বছরের চেয়েও পুরনো। বাঙালি সভ্যতা এবং সভ্যতার মাঝে খ্রিস্টের জন্মেরও 1000 বছর আগে থেকেই যোগাযোগ রয়েছে। প্রাচীনকাল থেকেই ব্রহ্মপুত্র নদীর মাধ্যমে চীন এবং বাংলার মানুষের যোগাযোগ স্থাপিত হয়। 1975 সাল থেকে চীন এবং বাংলাদেশের আধুনিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলেও বর্তমানে বাংলাদেশের উন্নয়নে অন্যতম অংশীদার হচ্ছেন চীন। চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক চীন ও বাংলাদেশের সম্পর্ক বর্তমানে কেমন এবং চীন বাংলাদেশের অর্থনীতিতে কী পরিমাণ ভূমিকা রাখছে। বাংলাদেশকে চীনের সঙ্গে যুক্ত করেছিল যে রুট, তার নাম ছিল সিল্ক রুট। সিল্ক রুটের সূচনা হয়েছিল তৎকালীন চাংআন থেকে। সেই পথ দিয়ে সিনজিয়ান হয়ে আফগানিস্তানের ভেতর দিয়ে ভারত হয়ে পৌঁছাত বাংলাদেশে। তখন যদিও বাংলাদেশকে চীনারা মংচিয়ালা নামে ডাকত। কয়েক বছর ধরে এই মংচিয়ালাই ছিল চীন ও দক্ষিণ এশিয়ার মধ্যকার সেতুবন্ধন। একটি পূর্ব সিল্ক রুটও ছিল, যার উৎপত্তি হয়েছিল দক্ষিণ চীনের কুনমিং থেকে এবং এটি মিয়ানমারের মধ্য দিয়ে সংযোগ স্থাপন করেছিল বাংলাদেশের সাথে। মূলত এই দুটি পথ ধরে বাংলাদেশ ও চীনের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল এবং বৃদ্ধি পেয়েছিল সাংস্কৃতিক আদান প্রদান। অর্থনীতির দিক থেকে চীন বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ, কিন্তু 1980 সালের দিকেও চীন অর্থনৈতিকভাবে এতটা উন্নত ছিল না। 80 দশকের দিক থেকে চীন অর্থনৈতিকভাবে দরিদ্র দেশগুলোর মধ্যে একটি দেশ ছিল, কিন্তু মাত্র 30 থেকে 35 বছরের মধ্যেই চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক রাষ্ট্রে পরিণত হয়। বিশ্ব ব্যাংকের একটি রিপোর্ট অনুযায়ী 1981 সাল থেকে 2012 সাল সময়কালের মধ্যে চীন 800 মিলিয়ন অর্থাৎ 80 কোটি মানুষ যারা দরিদ্র সীমার নিচে বসবাস করত তাদেরকে দরিদ্র সীমা থেকে বের করে আনতে সক্ষম হয়েছে। 1981 সালে যে দেশটির দারিদ্রতার হার 81% ছিল, সেই দেশটি 2012 সালে দারিদ্রতার হার কমিয়ে 6.8% নিয়ে আসে। চীন নিজের দেশের দারিদ্রতা দূর করার পাশাপাশি সারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। বর্তমানে পৃথিবীর বিদ্যুৎ চাহিদার 25% চীন একাই উৎপাদন করছে। এছাড়া জলবিদ্যুৎ উৎপাদনে চীন সবার উপরে এবং কয়লা উৎপাদনে চীন বিশ্বের প্রথম স্থানে রয়েছে। স্মার্টফোন ইন্ডাস্ট্রির 48% দখল করে রেখেছে চীন। সমগ্র পৃথিবীতে যে পরিমাণ স্মার্টফোন উৎপাদন হয় তার 70% তৈরি করে চীনে। এছাড়াও বিশ্বের 50% স্টিল এবং 60% সিমেন্ট উৎপাদন হয় চীনে। 2011 সাল থেকে 2013 সাল এই 3 বছরে চীন যে পরিমাণ সিমেন্ট ব্যবহার করেছে, যুক্তরাষ্ট্র ওই পরিমাণ সিমেন্ট সারা বিশ্ব থেকে আমদানিও করতে পারেনি। চীন যা কিছু করে সব কিছুই বড় স্কেলে তৈরি করে, যার কারণে বিশ্বের অন্য কোনো দেশ অর্থনৈতিকভাবে তাদের সঙ্গে পেরে উঠতে পারছে না। গত 30 বছরে চীন এতটা উন্নতি করার মূল কারণ হলো চীন সর্বপ্রথম তাদের ইনফ্রাস্ট্রাকচারে নজর দেয়। পৃথিবীর সর্বাধুনিক সুবিধা সম্বলিত হাইওয়ে, ফ্লাইওভার, ব্রিজ চীনাদের রয়েছে। এছাড়াও 24 ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা রয়েছে, কারণ তারা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ, যেটা ব্যবসায়িক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং এটি বিনিয়োগের ক্ষেত্রে চীনকে সবচেয়ে বেশি সাহায্য করেছে। চীনরা ইনফ্রাস্ট্রাকচারের পাশাপাশি বিনিয়োগকারীদেরও তাদের দেশে বিনিয়োগ করতে উৎসাহ দিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পেতে থাকে। হাসিনা সরকারের পতনের পর চীন দ্রুত নবগঠিত ইউনূস সরকারের প্রতি সমর্থন প্রকাশ করেন এবং কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর 2025 সালের 12 অক্টোবর চীন সফরে গিয়েছিলেন, যা দুই দেশের সামরিক ও কূটনৈতিক সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। প্রধান উপদেষ্টার চীন সফর অন্যান্য সময়ের তুলনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি এমন একটি সময় অনুষ্ঠিত হয়েছে যখন দেশের অধিকাংশ মানুষ ভারতের প্রতি অসন্তুষ্ট। আওয়ামী লীগের সঙ্গে ভারতের অতিরিক্ত ঘনিষ্ঠতা, সীমান্তে অপরাধ, বাংলাদেশিদের নির্বিচার হত্যা এবং ন্যায্য পানির হিসাব না পাওয়ার কারণে জনমনে ভারতের বিরুদ্ধে ক্ষোভ দিন দিন বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার চীন সফর বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যা দীর্ঘমেয়াদে আঞ্চলিক ও বৈশ্বিক ভূ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI উদ্যোগের আওতায় চীন বাংলাদেশকে মোট $40 বিলিয়ন একটি প্যাকেজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে $26 বিলিয়ন বিভিন্ন অবকাঠামো প্রকল্পের জন্য এবং $14 বিলিয়ন যৌথ বিনিয়োগ প্রকল্পের জন্য বরাদ্দ থাকবে। তবে এখন পর্যন্ত চীন 35টি প্রকল্পের জন্য $4.45 বিলিয়ন ঋণ অনুমোদন করেছে।
বিশ্লেষকদের মতে BRI এর আওতায় $10 বিলিয়ন বিনিয়োগ বাস্তবায়িত হলে বাংলাদেশের GDP 4% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। চীনের এই BRI উদ্যোগ ছাড়াও আরও 3টি উদ্যোগ রয়েছে: গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ। এবারের সফরে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা থাকলেও বাকি দুটি ইনিশিয়েটিভের বিষয়ে ঢাকার পক্ষ থেকে তেমন কোনো আগ্রহ দেখানো হয়নি, কারণ পশ্চিমা শক্তিশালী দেশগুলো চীনের সঙ্গে যে কোনো দেশেরই সম্পর্ক গভীর করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে, যা বাংলাদেশের ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। প্রধান উপদেষ্টা চীন সফরের আগে চীন নীতিগতভাবে বাংলাদেশের জন্য ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর সম্মতি দিয়েছিল। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন চীনকে অনুরোধ করেন সুদের হার 2 থেকে 3% থেকে 1% কমিয়ে নিয়ে আসার জন্য এবং ঋণ পরিশোধের সময়সীমা 20 থেকে 30 বছর করার জন্য। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বাংলাদেশের ঋণ পরিশোধ নিয়ে প্রশংসা করেন এবং ঋণ পরিশোধের সময়সীমা বৃদ্ধিতে নীতিগতভাবে সম্মতি জানান। তবে তিনি সুদের হার কমানোর বিষয়ে শুধু বিবেচনা করার আশ্বাস দিয়েছে। যদি ঋণ পরিশোধের সময়সীমা বৃদ্ধি বাংলাদেশের জন্য ইতিবাচক একটি সিদ্ধান্ত, তবে সুদের হার 2-3% থেকে কমিয়ে 1% করতে রাজি হবে এমন সম্ভাবনা খুবই কম, কারণ শ্রীলঙ্কাও একই সময়ে একই সুদের হারে ঋণ গ্রহণ করেছিল। বাংলাদেশকে কম সুদের ঋণ দিলে অন্য দেশগুলোর মধ্যেও একই দাবির ঝুঁকি তৈরি হবে, যা চীনের অর্থনৈতিক নীতিতে সমস্যা সৃষ্টি করতে পারে। প্রধান উপদেষ্টার এই সফরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে যাচ্ছে স্বাস্থ্য খাতে সহযোগিতা। চীন প্রস্তাব দিয়েছে যে কুনমিং শহরে 4টি হাসপাতাল বিশেষভাবে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য বরাদ্দ করা হবে। এছাড়াও চীন ঢাকায় একটি আধুনিক ও উন্নত মানের হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও নিয়েছে, যা দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতাতে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে। এই স্বাস্থ্য খাতের উদ্যোগ শুধুমাত্র চিকিৎসা বৃদ্ধি নয়, এটি একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক পদক্ষেপও রাখবে। বর্তমান সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক কিছুটা উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে, ফলে এই উদ্যোগ বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের পাশাপাশি কূটনৈতিক অবস্থানকেও শক্তিশালী করবে। বাংলাদেশের অর্থনীতিতে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুমুখী বলা যেতে পারে। বাংলাদেশের অধিকাংশ এবং প্রধান ব্যবসা বাণিজ্যে চীনের অবদান রয়েছে সবচেয়ে বেশি। বাংলাদেশ চীন থেকে মূলত পণ্য সামগ্রী, কাঁচামাল, মেশিনারি, ইলেকট্রনিক্স, টেক্সটাইল উপকরণ এবং ভোক্তা পণ্য আমদানি করে থাকেন। বাংলাদেশের মেগা প্রকল্পে রয়েছে চীনের অংশগ্রহণ। পদ্মা রেল লিঙ্ক, কর্ণফুলী টানেল, বিদ্যুৎ কেন্দ্র এবং বিভিন্ন সড়ক ও মহাসড়ক নির্মাণে চীনের কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও চীন বাংলাদেশের বিদ্যুৎ খাতেও ব্যাপক বিনিয়োগ করেছে, বিশেষ করে কয়লা ও নবায়নযোগ্য শক্তি প্রকল্পে। বাংলাদেশের পায়রা, বারোয়াকুনিয়া এবং অন্যান্য তাপ বিদ্যুৎ কেন্দ্রে চীনের কোম্পানিগুলো কাজ করছে। সামগ্রিকভাবে বলা যেতে পারে চীন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে একটি প্রধান অংশীদার হিসেবে ভূমিকা রাখছে। আজকের ভিডিওতে এই ছিল চীন এবং বাংলাদেশ সম্পর্কে।